প্রতিবন্ধিতা কোনো অভিশাপ নয়, জন্মগত, দুর্ঘটনার শিকার কিংবা রোগাক্রান্ত হয়ে মানুষ প্রতিবন্ধিতা বরণ করে। এমনই অবস্থায় বাংলাদেশে রয়েছে বিভিন্ন শ্রেণীর প্রতিবন্ধী: দৃষ্টি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী, বহুমুখী প্রতিবন্ধী এবং অটিস্টিক শিশু। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব মতে বাংলাদেশের মোট জনসংখ্যার 10% অর্থাৎ 1,50,00,000 মানুষকে প্রতিবন্ধী বলা হয়। এই বৃহৎ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিবন্ধী মানুষের শিক্ষা, কর্মসংস্থান, যাতায়াত এবং প্রভৃতি বিষয় নিয়ে জনসচেতনতা সৃষ্টি এবং প্রতিবন্ধীদের উন্নয়নে সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপগুলো সম্পর্কে প্রতিবন্ধীদের কাছে বার্তা পৌঁছে দেওয়াই আমাদের এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি বিপিকেএস প্রতিবন্ধী ব্যক্তিদের উদ্যোগে গঠিত, প্রতিবন্ধী ব্যক্তিদের দ্বারা পরিচালিত প্রতিবন্ধীদের উন্নয়নে নীলফামারী জেলায় তাদের কার্যক্রম চালিয়ে আসছে। সারা দেশে প্রতিবন্ধী ব্যক্তিদের অবস্থার উন্নয়ন সাধনে বিপিকেএস একটি কৌশল উন্নয়নে প্রতিবন্ধী ব্যক্তিদের স্ব-উদ্যোগ উদ্ভাবন করে। এর মাধ্যমে দেশের তৃণমূল পর্যায়ে প্রতিবন্ধী ব্যক্তিদের নিজস্ব সংগঠন ও তাদের কার্যক্রম বাস্তবায়ন করছে বিপিকেএস। এইসব সংগঠন ও তাদের কার্যক্রমের গুণগত মান যেন নিশ্চিত হয়, তার জন্য প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতা, কর্মদক্ষতা, জ্ঞান বৃদ্ধি করার উদ্দেশ্যে বিপিকেএস নিরলস কাজ করে যাচ্ছে। ইচ্ছাশক্তি থাকলে প্রতিবন্ধিতা রোধ সম্ভব, তার প্রমাণ রেখে চলেছে কিশোরগঞ্জ উপজেলার আনিসুর রহমান আনু। সে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে স্কুলের সাইনবোর্ড লেখা থেকে শুরু করে ছাত্রছাত্রীদের ব্যাচ তৈরি বা অন্যান্য বিভিন্ন চিত্রাঙ্কনের মাধ্যমে তার কাজগুলোকে সে বেগবান করছে। আমাদের প্রাইমারি স্যার কাদের মাস্টার, এখানে পাশে বাড়ি আমার। তো ওনাকে আমি জিজ্ঞেস করছিলাম, স্যার আমি এগুলো শিখছি, তা আমাকে একটু কাজে লাগান, আপনাদের প্রাইমারিতে তো অনেক কিছু কাজ আছে। ঠিক আছে আনু, তুমি আমার সঙ্গে যোগাযোগ করো, আমি তোমাকে একটা বিশাল কাজ দেব। তখন আমি করলাম কি, ওনার পাশ ধরলাম, উনি আবার আমাকে নিয়ে গেলেন প্রাইমারি স্কুলে। আমি তখন মনিটরিং বোর্ড লেখা শুরু করলাম। আমার জীবনে মনিটরিং বোর্ড অ্যাট ফার্স্ট লেখা। এই মনিটরিং বোর্ড লিখতে লিখতে কতগুলো নীতিবাক্য লিখলাম। নীতিবাক্য লেখার পর উনি আমাকে বললো যে ঠিক আছে, তুমি অমুক তারিখে মিটিংয়ে আসো, মিটিংয়ে আমরা সব স্কুলকে জানাই দেব, তুমি সব স্কুলের মনিটরিং বোর্ড লিখবে। এই মনিটরিং বোর্ড সব স্কুলের কম বেশি লিখলাম। লেখার পর আমি কি করে খাই, তখন আবার করলাম কি, কাজ তো একটু বন্ধ হয়ে গেল, তখন আমি পাবলিকের কাজ শুরু করে দিলাম। এই পাবলিক যেমন এনজিও, তারপর দোকান টোকান হাবিজাবি, এগুলা দেওয়ালে অঙ্কন, দেওয়ালে লেখা, চিত্র আর্ট, কাজী নজরুল ইসলাম ছবি, এনার আর্ট করলাম। আরও বিভিন্ন ধরনের ছবি আমি আর্ট করি। তা এইটা নিয়ে আমার এই যে কিছুটা সংসারের উন্নতি হয় নাই, কিন্তু জীবিকা অর্জনের জন্য এই পথটা আমি বেছে নিছি। আমরা এখন কথা বলছি কিশোরগঞ্জ উপজেলার পুটিমারি ইউনিয়নের সুশীল চন্দ্র শীলের সাথে। তিনি একজন শারীরিক প্রতিবন্ধী। তিনি অনেক ব্যবসা রেখে আজ মোবাইল ব্যবসা করছেন। কিন্তু তিনি কেন এই ব্যবসায় এলেন, তার পেশা, তার অতীত জীবন এবং বর্তমান সম্পর্কে আমরা এখন তার মুখ থেকে শুনব। আমার দুটো পা নাই, আমি একজন শারীরিক প্রতিবন্ধী। আমি 1971 সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করিয়াও আমি সরকারের খাতায় আজ পর্যন্ত আমার নাম প্রকাশ হয় নাই। অতীব দুঃখের বিষয়, কেন যে হল না আমি তাও জানি না। 1975 সালে আমি প্রাইমারিতে, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছিলাম। স্কুল যাইতে আমার মোটরসাইকেল ছিল, অ্যাক্সিডেন্টে আমার পা দুটো ধ্বংস হয়ে যায়। ওই তখন থেকেই সেফটি হয়। সেফটি হওয়ার পর থেকে আমার আস্তে আস্তে ওই পা দুটো আমার শেষ। কী করি, এমতো অবস্থায় 5-7 বছর ঘরে থাকলাম। থাকার পরে দেখি কোনো কুলকিরানা নাই। আমার স্ত্রী মারা গেল, ছেলেরা তখন খুব ছোট ছোট, বাবা মারা গেল, মা মারা গেল, মেয়ের বিয়া ইত্যাদি ইত্যাদি।
আমি সংসারে খুব কষ্টে আমার দিন যাচ্ছে। ঈশ্বর জানি না প্রভু আমার কি করবে। এমতো অবস্থায় মাথায় একটা ঠক করে বুদ্ধি আসলো যে না, আমি তো কিছু বিদ্যা জানি, আমি বর্তমানে একটু সুস্থ, আমি এই ব্যবসাটা করলে কেমন হয়। তখন আমি গ্রামীণ ব্যাংকের ম্যানেজার সাহেবকে ধরিয়া খুব কষ্টে, আমার স্ত্রী ছিল গ্রামীণ ব্যাংকের সদস্য, ওনাকে ধরিয়া উনি আমাকে একটা মোবাইল ফোন দেন। দেওয়ার পরে এই মোবাইল ফোনটা নিয়ে আমি অতি কষ্টে এখানে দিন কালাতিপাত করতেছি। আপনাদের এখন আমন্ত্রণ জানাচ্ছি সুরের ভুবনে। এ ভুবনে আজকের শিল্পী মাধবচন্দ্র দে। নীল নয়না আমারও মনের মোনা, তুমি যে আমার জীবনের সাধনা। আমারও অন্তরে তোমারও নাম ছাড়া আরো কারো নাম রাখবো না। আমারও অন্তরে তোমারও নাম ছাড়া আরো কারো নাম রাখবো না। ও গো মোর নীল নয়না আমারও মনের মোনা, তুমি যে আমার জীবনের সাধনা। আমারও হৃদয় জুড়ে আছো যে তুমি, আমারও মনের মাঝে থাকবে চিরদিন, নাকি তুমি বোঝো না। ও গো মোর নীল নয়না আমারও মনের মোনা, তুমি যে আমার জীবনের সাধনা। তুমি যে আমার অন্তর্যামী, আমি যে তোমার প্রেম ভিখারি, নাকি তুমি বোঝো না। ও গো মোর নীল নয়না আমারও মনের মোনা, তুমি যে আমার জীবনের সাধনা। আমারও অন্তরে তোমারও নাম ছাড়া আরো কারো নাম রাখবো না। ও গো মোর নীল নয়না আমারও মনের মোনা, তুমি যে আমার জীবনের সাধনা। আমরা জানি যে একজন সাংবাদিক মানেই জাতির বিবেক। অসহায়, দুস্থ, প্রতিবন্ধী এবং গোটা মানুষের ব্যথা বেদনার কথা আপনার বলিষ্ঠ লেখনীতে স্থান পায়। একজন সাংবাদিক হিসেবে অত্র অঞ্চলের মানুষের কথা আপনি আপনার পত্রিকায় স্থান দিয়ে থাকেন। আমরা জানি যে এই অঞ্চলে অনেক প্রতিবন্ধী মানুষের বসবাস রয়েছে, তাদের সাথে আপনার সম্পৃক্ততা কতটুকু? কিশোরগঞ্জ উপজেলা 9টি ইউনিয়নে প্রতিবন্ধীর সংখ্যা প্রায় 500-র মতো। এই সমস্ত অসহায় নিরীহ এই প্রতিবন্ধীদের পুনর্বাসন করতে গেলে প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রয়োজন রয়েছে যথেষ্ট, আমি মনে করি আমার দৃষ্টিকোণ থেকে। এবং এই সমস্ত ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিবন্ধীরা সেই সমস্ত সুযোগ সুবিধা থেকে তারা প্রতিনিয়ত বঞ্চিত। এখানে না আছে শিক্ষার কোনো উন্নত ব্যবস্থা, না আছে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা। তদুপরি যদিও একটা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেখানে ছাত্রছাত্রীর পরিমাণ হয়তো 20 থেকে 30 জন বা হয়তো বড় জোর 40-50 জন হতে পারে আর কি। তবে এই সমস্ত প্রতিবন্ধীদের যদি শিক্ষায় শিক্ষিত করে তোলা যায় এবং তাহলে তারা সমাজের বিভিন্ন স্তরে তারা তাদের নেতৃত্ব দিয়ে তারা প্রতিষ্ঠিত করতে পারবে তাদের সংসার, পরিবার, পরিজনকে। দেশের তৃণমূল পর্যায়ে উন্নয়নে প্রতিবন্ধী ব্যক্তিদের স্ব-উদ্যোগ সেন্টার, তৃণমূল সংগঠন গঠন ও অন্যান্য সকল কর্মকাণ্ডের মধ্যে সমন্বয় করে যাচ্ছে। এই সমিতি প্রতিবন্ধী ব্যক্তিদের নিজেদের মধ্যে এবং তাদের প্রতি সমাজের অন্যান্যদের ভালোবাসা ও মায়া মমতার প্রতিফলন ঘটাচ্ছে। সমাজকে অবগত করার জন্য প্রতিবন্ধী বিষয়ক বিভিন্ন তথ্য প্রকাশ করে তা প্রচারের মাধ্যমে সমাজকে সচেতন করছে। আমরা এখন কথা বলছি কিশোরগঞ্জ উপজেলার পুটিমারি ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের সাথে। আপনি এই ইউনিয়নের একজন সম্মানিত চেয়ারম্যান। আমরা যতদূর জেনেছি যে আপনি দুবার জনপ্রতিনিধি হিসেবে এই কাউন্সিলে এসেছেন। আপনার দায়িত্ব পাওয়ার মধ্যে বা আপনার এই পরিচালিত ইউনিয়ন পরিষদের
সীমার মধ্যে যারা প্রতিবন্ধী রয়েছে তাদেরকে আপনি একজন চেয়ারম্যান হিসেবে এবং আপনার এলাকার জনগণ হিসেবে কিভাবে দেখছেন? মূলত আমি চেয়ারম্যান হওয়ার পরেই আমাদের এই পুটিমারি ইউনিয়নের যখন আমি দেখলাম ঘুরিয়ে যে আমার এই ইউনিয়নে কিছু প্রতিবন্ধী আছে, তখন আমরা একটা চিন্তা বিবেচনা করি, একটা আমার এই গ্রামে এই ইউনিয়ন পরিষদের পাশাপাশি একটা স্কুল করলাম। সেই স্কুল দীর্ঘদিন থেকেই চলতেছে। সেখানে আমাদের মানে সরকারিভাবে আমাদের সংসদ সদস্য ওখানে কিছু সহযোগিতা করতেছে এবং চেয়ারম্যান হিসাবেও আমি যতটুকু পারতেছি সেটা সহযোগিতা করতেছি। আর এখন যেটা আমাদের কথা হলো, আমরা এখন যদি আমাদের কোনো রকম সহযোগিতা করার দরকার, সেটা আমরা দরকার হলে আমরা সরকারি সাহায্য থাকিয়া কিছু ওখানে যারা পঙ্গু, যারা অসহায়, এদের মতো অসহায় তো আর আমাদের নাই, প্রতিবন্ধীর মতো তো অসহায় আর কেউ নেই। প্রথম পাওয়ার যোগ্য তারা, তাদেরকে আমরা দেব। বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির পিএসআইডি একটি কর্মকৌশল, এরই অংশ হিসেবে নীলফামারী জেলাতে প্রতিষ্ঠিত হয়েছে পিএসআইডি সেন্টার। আমরা এখন এই সেন্টারের সমন্বয়কারীর সাথে কথা বলছি। এই অঞ্চলের প্রতিবন্ধী মানুষের ভাগ্য উন্নয়নে পিএসআইডি সেন্টার যথাযথভাবে কাজ করে চলেছে। কি কি ধরনের কার্যক্রম বর্তমানে বাস্তবায়ন করছে প্রতিবন্ধীদের উন্নয়নে? আজকে নীলফামারী পিএসআইডি সেন্টারের মাধ্যমে বিপিকেএস এই নীলফামারীর জনগোষ্ঠী, প্রতিবন্ধী জনগোষ্ঠীদের নিয়ে কাজ করার জন্য একটি প্রকল্প হাতে নিয়েছিল 2005 সালে। অদ্যাবধি পর্যন্ত পিএসআইডি সেন্টারে কার্যক্রম চলতেছে। আমরা মূলত এখানে 3টি ইউনিয়নে কাজ করি: নীলফামারী পৌরসভা, ইটাখলা এবং কুন্দুপুকুর ইউনিয়নে। এই 3টি ইউনিয়নে যখন 30 জন সার্ভেয়ার নিয়োগ দিয়ে ডোর টু ডোর জরিপ করা হয়, তখন আমার মনে হয়েছিল যে নীলফামারীতে মনে হয় প্রতিবন্ধীর সংখ্যাটা কম হবে। কিন্তু পরিসংখ্যানে দেখা গেল যে 3টি ইউনিয়নে ডোর টু ডোর জরিপ করে প্রতিবন্ধীর সংখ্যা আমরা পেলাম। রেজিস্টার যখন লিপিবদ্ধ করি তখন এর পরিমাণ দাঁড়াইল 1388 জন। এই তৃণমূল সংগঠনে প্রতিবন্ধী ব্যক্তিরা তাদের সমস্যার কথা তুলে ধরে এবং সেগুলো সমাধান করার জন্য তারা নিজেরাই আলোচনা করে সবাই মিলে। তারপরে আমরা আমাদের যে কর্মী ভাইয়েরা আছে তাদেরকে সেই আলোচনায় সহযোগিতা করে কিভাবে সমস্যাটাকে সমাধান করা যায়। যেমন প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন প্রশিক্ষণ দেই, তাদেরকে আইনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করি এবং যেসব প্রতিবন্ধী ছাত্রছাত্রী স্কুলে লেখাপড়া করে তাদের আমরা এডুকেশন সাপোর্ট দেই। এডুকেশন মেটেরিয়ালস যতটুকু আমাদের সাধ্যমতো আমরা দেই এবং আমরা থেরাপি প্রদান করি। এখানে থেরাপি প্রদানের ক্ষেত্রে ফিজিওথেরাপি এবং অকুপেশনাল থেরাপি আমরা প্রোভাইড করি। আমাদের দুজন থেরাপি প্রোভাইডার রয়েছে, তাদের মাধ্যমে এখানে প্রতিবন্ধী ব্যক্তিদের থেরাপি প্রদান করি। তারপরে তাদের আইনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করি, প্রশিক্ষণ দেই বিভিন্ন বিষয়ের, হাঁস মুরগি গবাদি পশুপালন, সেলাই প্রশিক্ষণ। তারপরে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে আমরা কি করি যে প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতাকে কাজে লাগানোর জন্য আমরা চেষ্টা করতেছি। আমরা এখন কথা বলছি সুদূর উত্তরাঞ্চলের নীলফামারী জেলার দায়িত্বে নিয়োজিত সম্মানিত জেলা প্রশাসক মহোদয়ের সাথে। এদেশের প্রতিবন্ধী মানুষের উন্নয়নে সরকারি এবং বেসরকারি পর্যায়ে নানা পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। আপনি নীলফামারী জেলার একজন অভিভাবক, এই হিসেবে আপনার মাধ্যমে এই অঞ্চলে বসবাসরত প্রতিবন্ধীদের উন্নয়নে কি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে? আমাদের এই নীলফামারী জেলা উত্তরাঞ্চলে অবস্থিত এবং এখানে মানুষ দারিদ্র পীড়িত, এই কারণেই এই অঞ্চলে প্রতিবন্ধীর সংখ্যাও কিছুটা বেশি অন্যান্য অঞ্চল থেকে। সরকারি পর্যায়ে যে সমস্ত কার্যক্রম প্রতিবন্ধীদের জন্য রয়েছে তার মধ্যে সমাজসেবা
বিভাগ কর্তৃক প্রতিবন্ধী কল্যাণ ভাতা দেওয়া হয়। ব্যাংক থেকে প্রতিবন্ধীদের কল্যাণে সুদবিহীন ঋণ দেওয়া হয়। এছাড়া প্রতিবন্ধী ছাত্রদের বৃত্তি দেওয়া হয়। আমাদের জেলা পর্যায়ে একটি কমিটিও আছে, যে কমিটির সভাপতি আমি জেলা প্রশাসক হিসাবে, এবং এই কমিটি এই অঞ্চলের, এই জেলার প্রতিবন্ধীদের কল্যাণার্থে কি করা যায় এবং তাদের উপকারার্থে কি করা উচিত সেই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। বেসরকারি পর্যায়ে বিভিন্ন এনজিও যারা আছে তারাও এই অঞ্চলের প্রতিবন্ধীদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম, ঋণ কার্যক্রম, শিক্ষা কার্যক্রম, প্রশিক্ষণ কার্যক্রম তাদের রয়েছে। তারা প্রতিবন্ধীদের বিভিন্ন সক্ষম প্রতিবন্ধী যারা, তাদের জন্য উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে এবং সেই প্রশিক্ষণ নিয়ে একজন প্রতিবন্ধী তার কর্ম বেছে নিতে পারে এবং সেও সমাজের একজন সক্ষম ব্যক্তি হিসেবে, একজন উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে আসতে পারে। এভাবে সে তার পরিবারের উপর যে বোঝা, সমাজের উপর যে বোঝা, সেটি আর হয় না। সে নিজেই সমাজকে, পরিবারকে, নিজেকে পরিচালনা করার জন্য ভূমিকা রাখতে পারে, অবদান রাখতে পারে। এদেশের প্রতিবন্ধীদের কল্যাণে এই রাষ্ট্রীয় পক্ষ থেকে আমাদের সরকারি যে নিয়োগ আছে, সেই নিয়োগের একটি কোটা প্রতিবন্ধীদের জন্য রয়েছে। বাংলাদেশের প্রায় 10% মোট জনসংখ্যার 1,50,00,000 মানুষ প্রতিবন্ধী। এদের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বিগত 9 মাস সরকারের সময়সীমা পার হয়েছে। প্রতিবন্ধীদের আইন সংশোধনী, প্রতিবন্ধীদের কর্মসংস্থানের ক্ষেত্রে বয়সের শিথিলতা এবং তথ্য প্রযুক্তির সাথে প্রতিবন্ধীদের সম্পৃক্ত করার ব্যাপারটি মাননীয় প্রধানমন্ত্রীও গত 19 অক্টোবর জাতীয় প্রতিবন্ধী কনভেনশনে উল্লেখ করেছেন, এবং এই বিষয়গুলো আপনি একটু আমাদের উদ্দেশ্যে আরও একটু পরিষ্কারভাবে বলবেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বুঝিন প্রতিবন্ধী সমাবেশে নীতি নির্ধারণে কিছু কথাবার্তা বলেছেন। পরিষ্কারভাবে উনি এই নির্দেশনা দিয়েছেন যে এই সরকারের আমলে আমাদের প্রতিবন্ধী ভাই বোনদের জন্যে অবশ্য করণীয় যে সমস্ত কাজগুলো অসমাপ্ত রয়ে গেছে, এগুলোকে আমাদের সমাপ্ত করতেই হবে। প্রথম যে কাজটুকু সেটা হলো প্রতিবন্ধীদের জন্য যে আইন আছে সে আইনটাকে আরও একটু সংস্কার করে যুগোপযোগী করা। এই আইনে আমাদের প্রতিবন্ধীদের, যদিও আমাদের সংবিধানে সম অধিকার দেওয়া হয়েছে, তথাপি প্রতিবন্ধীদের জন্য বিশেষ নিরাপত্তামূলক কিছু আইনের সংশোধন করা প্রয়োজন মনে করে আমরা প্রতিবন্ধীদের জন্য আরও প্রটেক্টিভ কিছু ল করবার চেষ্টা করেছি এবং ইতিমধ্যে প্রতিবন্ধীরা যাতে অধিকতর সুযোগ সুবিধা পেতে পারেন, সমাজের সুযোগ সুবিধা ভোগ করতে পারেন, এই জন্যে আইনের সংশোধন করা হচ্ছে। এটা ইতিমধ্যেই এই আইন সংশোধনের কাজ প্রায় চূড়ান্ত হওয়ার পথে। আরেকটি কথা আপনারা প্রশ্ন তুলেছেন যে প্রতিবন্ধীদের সমাজে পুনর্বাসন করার জন্যে এই সরকার অত্যন্ত উদ্গ্রীব। আমরা আমাদের প্রতিবন্ধী ভাই বোনদের জন্যে তাদের শুধু প্রতিবন্ধী হিসেবে সমাজে টিকে থাকুক এর উপর নির্ভর না করে তারা যাতে কর্মক্ষম দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হতে পারে, এর জন্যে আমরা বিভিন্ন কার্যসূচি গ্রহণ করেছি। এবং আপনারা শুনে খুশি হবেন যে ইতিমধ্যে আমাদের প্রশিক্ষণপ্রাপ্ত প্রতিবন্ধীরা তারা বেশ কয়েকটি প্রতিষ্ঠানে খুব সুচারুরূপে কাজ করে যাচ্ছে। এর মধ্যে আপনাদের টঙ্গীতে যে আপনারা দেখছেন যে আমাদের পানীয় জলের একটি চমৎকার কারখানা ওরা চালাচ্ছে, প্লাস্টিক মেটেরিয়ালস প্রোডাকশন করতেছে এবং অন্যান্য হুইল চেয়ার বা তাদের ব্যবহার্য নিত্য সামগ্রীগুলো ওরা তৈরি করতেছে এবং তাদের পারিবারিক জীবনে যে সমস্ত হস্তশিল্প সাধারণত ব্যবহৃত হয় এগুলো আমাদের প্রতিবন্ধী ভাই বোনরা তারা স্বচেষ্টায় প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে কাজ করে যাচ্ছে এবং বেশ কিছু ইনকামও তারা করতে যাচ্ছে। তো কাজে দেখা যাচ্ছে যে প্রতিবন্ধীদের যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি তাহলে তারা কিন্তু আর আমাদের সমাজের বোঝা হয়ে থাকবে না। আরেকটা জিনিস ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন, প্রশ্নটা এখানে উঠে আসছে যে বর্তমান এই আইটি যুগে আমাদের ইনফরমেশন টেকনোলজিতে
আমরা আমাদের প্রতিবন্ধী ভাই বোনদের কীভাবে অধিকতর কাজে লাগাতে পারি। আপনারা জানেন যে আমাদের দৃষ্টি প্রতিবন্ধী ভাই বোনেরা তারা কিন্তু প্রখর মেধা এবং প্রজ্ঞার অধিকারী এবং ইনফরমেশন টেকনোলজিতে অত্যন্ত সুচারুরূপে তারা কাজ করে যাচ্ছে এবং ইতিমধ্যে ইনফরমেশন টেকনোলজির যে কয়েকটি প্রতিষ্ঠান আমরা চালু করেছি প্রত্যেকটি প্রতিষ্ঠানেই অন্ধ বা দৃষ্টি প্রতিবন্ধী আমাদের ছেলেরা মেয়েরা বেশ উৎসাহ উদ্দীপনার সাথে কাজ করে যাচ্ছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে তারা ভালো বেতনে চাকুরি করে যাচ্ছে। টেলিটক সহ অন্যান্য টেলিভিশনের বিভিন্ন অঙ্গতেও তারা বেশ সুনামের সাথে কাজ করে যাচ্ছে এবং ইতিমধ্যে বেশ কয়েকটি প্রাইভেট প্রতিষ্ঠানও তারা ট্রেনিং দেওয়ার জন্য প্রশিক্ষণালয় খুলেছে। এই প্রশিক্ষণপ্রাপ্ত প্রতিবন্ধীরাই প্রশিক্ষকের কাজও কেন করেছে। এই ব্যাপারে আমি চট্টগ্রামের ভাস্কর ভট্টাচার্যের নাম উল্লেখ করতে পারি। ও নিজের চেষ্টা আমি নিজে দেখেও আসলাম কিছুদিন আগে। চট্টগ্রামে সে একটি প্রতিষ্ঠান করেছে এবং ইপসা বোধহয় ওই প্রতিষ্ঠানটির নাম। ওখানে বেশ প্রায় 50টির মতো প্রতিবন্ধী ছেলে মেয়ে ওখানে কাজ করে যাচ্ছে এবং ইতিমধ্যে তারা শুধু আমাদের দেশের নয় বিদেশ থেকেও বেশ কয়েকটি কার্যাদেশ পেয়েছে যেখানে তারা ডাটা এন্ট্রির কাজ করবে এবং ইনফরমেশন টেকনোলজির অন্যান্য আঙ্গিকে সিডিতে তারা বেশ যথেষ্ট উৎসাহ এবং উদ্দীপনার সাথে এই কাজগুলো করে যাচ্ছে এবং দুপয়সা উপার্জনও করেছে। কাজেই আজকে এই সরকার আমাদের প্রতিবন্ধী ভাই বোনদের এখন আর সমাজের বোঝা মনে না করে দক্ষ জনশক্তি হিসেবেই আমরা মনে করেছি এবং পরিবারকেও আমরা উপদেশ দিয়েছি যে আপনারা এখন আর প্রতিবন্ধীদের নিয়ে চিন্তিত না হয়ে মেহরবানি করে প্রতিবন্ধীদের আপনারা সমাজে বের করে আনুন। তাদের শিক্ষার ব্যবস্থা আমরা করেছি, তাদের বৃত্তি ভাতার ব্যবস্থা করেছি, তারা যাতে সুশিক্ষা লাভ করে তার জন্য স্কুলের নির্দেশ দেওয়া হয়েছে এবং শিক্ষাপ্রাপ্ত প্রতিবন্ধীরা যাতে সহজে সরকারি চাকুরিতে প্রবেশ করতে পারে তার একটা বড় অন্তরায় ছিল বয়সের বাধা। আপনারা বোধহয় লক্ষ্য করেছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে যেহেতু প্রতিবন্ধীদের লেখাপড়ার ব্যাপারে একটু সময় ব্যয় হয় এজন্য সাধারণ মাপকাঠির বয়সসীমা তাদের ব্যাপারে প্রযোজ্য না করে তাদের বয়সসীমাটা আরও অন্তত 4-5 বছর বেরিয়ে দিতে হবে। তো সার্বিকভাবে এই বিগত 9 মাসে প্রতিবন্ধীদের জন্য শিক্ষা, স্বাস্থ্য এবং তাদের প্রশিক্ষণের জন্য যে সমস্ত কার্যক্রম আমরা গ্রহণ করেছি এটার সুফল আমরা ইতিমধ্যে পাওয়া শুরু করে দিয়েছি এবং আরও আপনারা জানেন যে আমরা প্রত্যেকটি বিভাগীয় অঞ্চলে আমাদের প্রশিক্ষণ দেওয়ার জন্যে আমাদের প্রতিবন্ধী ভাই বোনদের নাম তালিকাবদ্ধ করতেছি। এটাও একটা আমাদের বড় অ্যাচিভমেন্ট বলতে হবে, কারণ আমাদের সমাজে প্রতিবন্ধীর সংখ্যা কত, এর মধ্যে দৃষ্টি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী, বিভিন্ন প্রতিবন্ধী, তাদের সংখ্যাগুলো কিন্তু আমাদের হাতে এখনো কারেক্ট লিস্ট আমাদের হাতে নেই। এর ব্যাপারে একটি সুমারি বা একটা জরিফের কাজ আমরা সম্পন্ন করে এনেছি। আমরা আশা করে যাচ্ছে যে আগামী ডিসেম্বরের মধ্যেই আমাদের সমাজে প্রতিবন্ধীর সংখ্যা কত, কোন প্রতিবন্ধী কতজন, সেটার একটা তালিকা আমরা পেয়ে যাব এবং ইতিমধ্যে প্রতিবন্ধী যারা চালু অবস্থায় চলাফেরা করতে পারে, তারা যাতে প্রশিক্ষণ লাভ করতে পারে, স্কুলে লেখাপড়া করতে পারে, তাদেরকে সে সুযোগ আমরা করে দেব। নিতান্ত নেহায় যে সমস্ত প্রতিবন্ধী ভাই বোনেরা চলাফেরা করতে পারেন না, পরিবারের ছায়িত থাকেন, তাদের জন্যে বিশেষ ভাতার ব্যবস্থা আমরা করেছি। তারা বাড়িতে বসেই এখন থেকে সে ভাতা পাবেন। এইটা যারা নিতান্ত চলাফেরার অযোগ্য, শারীরিকভাবে কর্মক্ষম নন, এই জাতীয় প্রতিবন্ধী যারা, তাদের ব্যাপারে শুধু প্রযোজ্য। আর যে সমস্ত প্রতিবন্ধীরা লেখাপড়া করতে চান, প্রশিক্ষণ নিতে চান, তাদেরই আমাদের আর্থিক সাহায্য, সহানুভূতি সহ তাদের লেখাপড়ার শিক্ষা, তাদের থাকা খাওয়ার সুবিধা এবং আনুষঙ্গিক অন্যান্য যে সমস্ত সুবিধা সরকারের তরফ থেকে দেওয়ার তার ব্যবস্থা আমরা অবশ্যই করব এবং ইতিমধ্যে কাজও শুরু হয়ে গেছে। দেশ গঠনে প্রতিটি মানুষ যেমন অংশীদার, তেমনি প্রতিবন্ধী মানুষেরা বিচ্ছিন্ন কেউ নন।
তাই আসুন প্রতিবন্ধিতার পার্থক্য ভুলে গিয়ে পরস্পরের প্রতি সহযোগিতার হাত প্রসারিত করি এবং ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে একটি সুশৃঙ্খল বাংলাদেশ গঠনে দিনবদলের সনদ বাস্তবায়নে একযোগে কাজ করি। এই প্রত্যয় রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।